প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মনোলগটিতে। আপনাদের সাথে আছি আমি নাজমুস সাকিব। ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অধিকতর মানুষ এই ভিডিওটি দেখার সুযোগ পায়। প্রভাবিত করার জন্য, আনভিরের পক্ষে রায় দেবার জন্য যত ধরনের কূটচাল আছে সবই তারা করবেন, যাতে মুনিয়া ন্যায় বিচার না পায়। মুনিয়ার বোন, মামলার বাদী, তিনি যাতে ন্যায় বিচার না পান। কিন্তু আমরা অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে জানি যে এখানে প্রমাণ ছাড়া কোনো কথা ধোপে টেকে না। তো প্রিয় দর্শক, আজ সেই প্রমাণ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন যে এবছরেরই 20 মার্চ এই মুনিয়া হত্যা এবং ধর্ষণ মামলায় ঢাকার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 8-এর বিচারক, তিনি হচ্ছেন মোহাম্মদ শওকত আলী। তিনি একটি বিতর্কিত রায় দিয়েছেন এবং তিনি এই রায়ে আনভির সহ সকলকে অব্যাহতি দিয়ে দিয়েছেন। তো প্রিয় দর্শক, এই যে তিনি এই রায়টি দিয়েছেন, তিনি কোন প্রেক্ষিতে এই রায়টি দিয়েছেন, এখানে শেখ হাসিনার ভূমিকা কি ছিল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তাদের কি ভূমিকা ছিল এবং তারা যোগ সাজস করে কিভাবে আনভিরকে বাঁচিয়ে দিল, সেটি আপনাদের সামনে এই ভিডিওতে আজ আমি প্রমাণ সহ তুলে ধরতে চাচ্ছি। তো এই হচ্ছে সেই রায়, যেই বিতর্কিত রায়ে তিনি আনভির সহ সকলকে অব্যাহতি দিয়েছেন। সেই রায়ের পূর্ণাঙ্গ 14 পাতার যেই অভিযোগ দায়ের করেন। প্রিয় দর্শক, অভিযোগ দায়ের করবেন কিভাবে? অভিযোগ দায়ের করার আগেই তো তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আপনারা তো সেই অডিও রেকর্ড নিশ্চয়ই মনে আছে, যেটা নাগরিক টিভি ফাঁস করেছিল। সেই অডিও রেকর্ড থেকে কি আপনারা বুঝতে পারেননি যে আনভির যখন বুঝেছিল যে মুনিয়া তার জন্য একটা থ্রেট হতে পারে বা মুনিয়া তার বিরুদ্ধে মামলা করতে পারে, তখনই তো তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো। তো এখানে যখন এই কথা এই বিচারক তিনি লেখেন যে তাকে যে ধর্ষণ করা হয়েছিল এবং তিনি যে শারীরিক সম্পর্কে বাধ্য হয়েছিলেন, এ ধরনের কোনো অভিযোগ দায়ের করেননি, এটা কতটা হাস্যকর সেটা আপনাদের বিবেকের কাছে আমি ছেড়ে দিচ্ছি। তো প্রিয় দর্শক, আমি সর্বশেষ এই যে পূর্ণাঙ্গ যে রায়ের, এটার 10 নম্বর পাতায় এবার আপনাদেরকে দৃষ্টিতে আকর্ষণ করছি। সেখানে বলা হচ্ছে যে এক্সিবিট 14 অর্থাৎ একটা বীর্যের উপস্থিতি শনাক্ত হয় এবং সবুজ রঙের প্লাস্টিকের স্যান্ডেলের হইতে মিশ্র আংশিক ও মিশ্র ডিএনএ প্রোফাইল পাওয়া যায়, যেখানে পুরুষের ডিএনএ এর উপস্থিতি শনাক্ত হয় মর্মে ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি, বাংলাদেশ পুলিশ, সিআইডি ঢাকা কর্তৃক পরীক্ষাপূর্বক মতামত প্রদান করা হলেও তদন্তকারী কর্মকর্তা জব্দকৃত আলামতে পুরুষের বীর্য কাহার বা আসামি গণের কিনা তা প্রমাণে করিতে ব্যর্থ হইয়াছেন। তো প্রিয় দর্শক, এখানে দেখুন লেখা হচ্ছে যে এখানে যে এটা আনভিরের বীর্য কিনা বা আসামিদের বীর্য কিনা তা তদন্তকারী কর্মকর্তা প্রমাণে ব্যর্থ হয়েছেন, সেটা এই রায়েই স্বীকার করে নিচ্ছেন বিচারক। তো আমার প্রশ্ন হচ্ছে, যদি তদন্তকারী কর্মকর্তা এটা প্রমাণে ব্যর্থ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বিচারকের কাজ কি? বিচারকের কাজ হচ্ছে তখন নির্দেশ দেয়া যে আনভিরের ডিএনএ যেন টেস্ট করা হয়, যাতে এই ডিএনএটা ম্যাচ করে কিনা, অর্থাৎ আনভিরই যে ওটা যে আনভিরেরই বীর্য সেটা প্রমাণ করা যায় কিনা। তো তিনি তো আনভিরকে তো কখনো একটা জিজ্ঞাসাবাদেরও আদেশ দেওয়া হয়নি। এই ঘটনা ঘটার পর থেকে, অর্থাৎ মুনিয়া হত্যা এবং ধর্ষণ প্রত্যঙ্গের মধ্যে আঘাতের চিহ্ন স্পষ্টভাবে প্রতীয়মান ছিল, অথচ এই বিচারক শওকত আলী তিনি এই পোস্টমর্টেম রিপোর্টটাকে আমলে নিয়ে তারা বলার চেষ্টা করছে এখানে কি কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। অর্থাৎ কত বড় মিথ্যাচার এবং কত বড় বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের দেশের, এবং চোখ থাকতেও যে বিচারকরা অন্ধ, তার একটা নির্লজ্জ প্রমাণ কিন্তু হচ্ছে এই 8 পাতার এই অংশটুকু। শুধু এখানে এই অংশটুকুই নয়, আমি 9 নম্বর পাতায় এবার আপনাদেরকে একটু দৃষ্টি দেওয়াটা চাই। 9 নম্বর পাতাতেও তিনি ওই পোস্টমর্টেম রিপোর্টের আলোকে তিনি উল্লেখ করেছেন যে ইউটেরাস ফাউন্ড ইন লার্জ কন্টেইন প্রোডাক্ট অফ কনসেপশন, অর্থাৎ মুনিয়া যে গর্ভবতী ছিল সেই বিষয়টি এখানে ওই পোস্টমর্টেম রিপোর্টের আলোকে উল্লেখ করে তিনি বলেছেন যে ভিকটিমকে জোরপূর্বক এই আসামি ধর্ষণ করিয়াছিল বা প্রতারণামূলকভাবে শারীরিক সম্পর্ক করিতে বাধ্য করিয়াছেন, এই মর্মে ভিকটিম কোনো অভিযোগ দায়ের করেন নাই। একজন প্রাপ্তবয়স্ক নারী হিসেবে ভিকটিম স্বেচ্ছায় 1 নং আসামি সায়েমসোবান আনভিরের সাথে বিভিন্ন সময় মেলামেশা করতেন, যা ধর্ষণের পর্যায়ে পড়ে না মর্মে তদন্তকারী কর্মকর্তা তার রিপোর্টে ব্যাখ্যা করিয়াছেন। তো প্রিয় দর্শক, প্রশ্ন হচ্ছে, তদন্তকারী কর্মকর্তা বলেছেন আর বিচারক তিনি সেটা আমলে নিয়ে নিলেন এবং তিনি বলেছেন যে মুনিয়া যে ধর্ষণ শিকার হয়েছিলেন তিনি কখনো এই আমার কাছে ট্রাইব্যুনাল 8-এর যিনি পিপি রেজাউল করিম, তারও একটি অডিও আমার হাতে এসেছে, যেখানে রেজাউল করিম স্বয়ং স্বীকার করেছেন যে এখানে স্বয়ং শেখ হাসিনা এই মামলাটিকে প্রভাবিত করেছেন। প্রিয় দর্শক,
চলুন শুনে নেই সেই এক্সক্লুসিভ অডিওটি। কথা বলছেন? এমনি রেডি হইছে না? পুরাটা রেডি হয় নাই এখনো, বুঝছেন? মানে স্যারের স্বাক্ষর নাকি বাকি ছিল বললো। এখনো অনুমান করে বললো যে 300 পেজ দিতে পারে স্যার, অনুমান করে বললো। ও আচ্ছা আচ্ছা, যাক পেজ যাই হয় এখন। আচ্ছা, কি বুঝেন কিছু? আচ্ছা ঠিক আছে। বলছেন কি স্যারে তো বিচারের পক্ষে, এখন উপরের চাপে হয়তো বা কি হয় বলতে পারি না। তো স্যারের বিচারের পক্ষে হলে সে বলছে যে বিপি সাহেব এটা তো আপনার আমার বিষয় না, আমি আপনাকে বলি, এইগুলো আসলে আপনার বলার দরকার নেই। আচ্ছা হ্যাঁ, এটা হলে রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্রের যে সিদ্ধান্ত নেয় এর বাইরে তার আমার যাওয়া সম্ভব না, ঠিক আছে? হ্যাঁ, কারণ অলরেডি ওই যে আপনার মামলাটা যখন আমলে নেয় তখন কিন্তু ওই যে আপনার অতিরিক্ত পুলিশ স্যারের বাসায় মোতায়েন করা ছিল, ঠিক আছে? ওই যে আগে যে স্যার ছিল, হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে স্যার এটাই বলছে যে রাষ্ট্রের যে সিদ্ধান্ত হবে এবং স্বয়ং নট অনলি আইনমন্ত্রী, ঠিক আছে, এটা শেখ হাসিনা কি করবে, শেখ হাসিনার সাথে আলোচনা, শেখ হাসিনার সাথে হবে, এই হলে বিষয়টা। ওইখান থেকে কি নির্দেশনা আসে, নির্দেশন অনুযায়ী এটা, মানে এখানে আমাদের কোনো হাত নাই, অন্য মানুষের কোনো এত। তো প্রিয় দর্শক, আপনারা একে একে দুটি অডিও ক্লিপ আপনারা শুনে নিলেন এবং এই অডিও শোনার পরেও আপনাদের মনে কি আর বিন্দু মাত্র সংশয় রয়েছে যে এখানে বিচারের নামে কি ধরনের প্রহসন সংগঠিত হয়েছে? প্রিয় দর্শক, এখানে এই দেশে আনভীরের মতো ব্যক্তিরা তারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, তাদের কোনো বিচার হয় না। আর মুনিয়ার মতো যারা অসহায় নারী, তাদেরকে এভাবেই ধর্ষণ করে হত্যা করার পরেও এই ক্ষমতাবানেরা পার পেয়ে যায়। এবং এই শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন এ ধরনের ঘটনাই ঘটবে। আমরা এখানে ন্যায় বিচার প্রত্যাশা করি না, তবে আজকের এই ভিডিওটি ভবিষ্যতের জন্য আলামত হিসেবে আমরা রেখে যেতে চাই। নিশ্চয়ই দেশে যদি কখনো গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, এই বিষয়গুলোকে কনসিডারেশনে নিয়ে, কারণ আমরা জানি যে ফৌজদারি অপরাধ এটি কখনো তামাদি হয় না, নিশ্চয়ই আনভীরকে একদিন এই দেশের মাটিতে বিচারের মুখোমুখি করা হবে। চূড়ান্ত রিপোর্ট সেটি আমার হাতে এসে পৌঁছিয়েছে। তো প্রিয় দর্শক, এই 14 পাতা আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে আপনাদের সময় আমি নষ্ট করব না, কিন্তু আপনাদেরকে আমি সংক্ষেপে এই রায়ের যে ত্রুটিগুলো রয়েছে সেটা আগে একটু প্রথমে আমি একটু তুলে ধরতে চাই। তারপরে আমি এই রায়টিকে কি করে শেখ হাসিনা ইন্টারফেয়ার করেছেন এবং তার হস্তক্ষেপে কি করে আনভীর সহ সবাই বেঁচে গিয়েছে সেটি প্রমাণ সহ তুলে ধরবো। তো প্রথমেই এই 14 পাতার রায়ের 8 নাম্বার পাতায় আমি আপনাদেরকে একটু দৃষ্টি দিতে অনুরোধ করছি, যেখানে স্পষ্ট করে উল্লেখ আছে যে পোস্টমর্টেম রিপোর্ট অনুসারে ভিকটিম মুনিয়ার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন দেখা যায় না এবং তাহার মৃত্যু আত্মহত্যা মর্মে রিপোর্ট প্রদান করা হইয়াছে। ভিকটিমের শরীরে সাইন অফ সেক্সুয়াল ইন্টারকোর্স রইয়াছে মর্মে মতামত প্রদান করিয়া হলেও তা রিসেন্ট কিনা সে মর্মে সিদ্ধান্ত নেই। তো প্রিয় দর্শক, আপনারা এখন এই স্ক্রিনে দেখুন, এই যে মুনিয়া যখন মারা গেল সে সময় তোলা ছবি। এখানে কি তার শরীরে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে? তার হাতটা কি জখম হয়ে নেই? তার হাতে কি রক্ত দেখা যাচ্ছে না এবং রক্ত জমাট বেঁধে আছে তা কি দেখা যাচ্ছে না? অর্থাৎ এই যে তার হাতটি যেখানে ক্ষত বিক্ষত অবস্থায় হাতটি রক্ত জমাট বেঁধে রয়েছে, এখানে নাকি আঘাতের চিহ্ন তিনি দেখতে পাননি। আর শুধু হাত কেন, শোনের পর থেকে তো আজ পর্যন্ত এই বসুন্ধরা গ্রুপের শামসুবান আনভীরকে একটাবারের জন্য জিজ্ঞাসাবাদও করা হয়নি এবং তার ডিএনএ পরীক্ষা করার যে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিয়ার সেটাও তো ফলো করা হয়নি। অর্থাৎ তার তো ডিএনএ পরীক্ষাই করা হয়নি। তাহলে এটা যে পুরুষের বীর্য এবং এটা যে আনভীরের বীর্য, এটা শনাক্ত হবে কিভাবে? তো এই যে এই ভণ্ড বিচারক, তিনি যে একটা মানে টাকা খেয়ে বা সরকারের চাপে তিনি যে রায় দিয়েছেন, এটা এখানে এর থেকে বুঝতে আর কি বাকি থাকতে পারে প্রিয় দর্শক? তো প্রিয় দর্শক, আমি এখন আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে আমি এই রায়ের মাধ্যমে যেটা আপনাদের সামনে উল্লেখ করলাম, যে এই রায়টা যে কতগুলো অসঙ্গতি তুলে ধরলাম, এর বাইরেও এখন আমি আপনাদের সামনে প্রমাণ করতে চাই যে এই রায়টি যে সরাসরি শেখ হাসিনা এবং তারা প্রভাবিত করেছেন। এবং তার প্রমাণের অংশ হিসেবে আমি প্রথমেই আপনাদের সামনে এই মুহূর্তে একটি অডিও প্লে করতে চাই। এই অডিওটি হচ্ছে
এই বিচারক শওকত আলী তার যিনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা যিনি স্টেনোগ্রাফার হিসেবেও কাজ করেছেন, অর্থাৎ এই ট্রাইব্যুনাল 8 এর স্টেনোগ্রাফার, এবং একই সাথে এট দ্য সেম টাইম তিনি ব্যক্তিগত সহকারী হিসেবেও তিনি কাজ করেছেন। তার নাম হচ্ছে জনিফ আহমেদ। তো এই জনিফ আহমেদ তিনি নিজে মুখেই স্বীকার করেছেন যে মুনিয়ার বোন যখন, অর্থাৎ এই মামলার বাদী তানিয়া যখন এই বিচারকের সামনে ন্যায় বিচারের প্রত্যাশায় তিনি কেঁদেছিলেন, সেটা নাকি এই বিচারক শওকত আলীকে খুব আবেগতাড়িত করেছিল এবং তিনি নাকি তাদের পক্ষেই আছেন। তো তাদের পক্ষেই যদি থেকে থাকেন তাহলে রায়টা কি করে আনভীরের পক্ষে গেল? তো প্রিয় দর্শক, এই জনাব শওকত আলী যিনি এই ট্রাইব্যুনাল 8 এর বিচারক, তার ব্যক্তিগত সহকারীর বয়ানেই আমরা চলুন শুনে নেই যে এখানে রায়ের নামে কত বড় অন্যায় করা হয়েছে মুনিয়ার সাথে। সেই অডিওটি চলুন আমরা এই তার ব্যক্তিগত সহকারী জনিফ আহমেদের এক্সক্লুসিভ অডিওটির মাধ্যমেই সেই বিষয়টি একটু ক্লিয়ার হয়ে যায়। কি বুঝেন, স্যার তো কালকে আদেশ দিবে, দেখেন কি হয়, আল্লাহ কি রাখে কপালে। বুঝছি, একটু আবাস টাবাস পাইছেননি বা কিছু বুঝেননি আপনারা? আবার তো এরকম পায় না, বিষয় যে কি আপা ওই 4 আসামি পক্ষ আছে না,